এখতিয়ার, নিজের অধিকারের সীমা, খুব সুন্দর একটা ওয়ার্ড। তবে ওয়ার্ড যতই সুন্দর হোক না কেন, সঠিক জায়গায় যদি সঠিকভাবে ওয়ার্ড বসানো না হয়, তার মানে যেমন বদলে যায়, সঙ্গে মাধুর্যও নষ্ট হয়। আজ এমনই একটা ঘটনা আপনাদেরকে দেখাবো, যেখানে কিভাবে ওয়ার্ডের অপব্যবহার করা হচ্ছে। ধরুন কেউ নিজের এখতিয়ার উল্লঙ্ঘন করলো, অর্থাৎ নিজে নিজের এখতিয়ারের বাইরে বেরিয়ে অপরজনকে এখতিয়ারের পাঠ পড়াতে বসলো। ব্যাপারটা কি নেওয়া সম্ভব হবে? নিশ্চয়ই নয়। নমস্কার, আমি সায়ন্তনী, আবারও এসেছি আপনাদের সামনে কিছু সত্য ঘটনা, সত্য বিষয় তুলে ধরবো বলে। তাই দেরি না করে সরাসরি চলে যাচ্ছি আজকের ছোট্ট ওয়ার্ড এখতিয়ারকে কিভাবে ব্যবহার করা হয়েছে, কি ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, সেটা নিয়ে প্রতিবাদ জানানোর উদ্দেশ্যে। তিলোত্তমার বাবা মা সেই ছোট্টবেলা থেকে তিলোত্তমাকে অভাব অনটনের মধ্যে থেকেও প্রকৃত মানুষ এবং প্রকৃত ডাক্তার তৈরি করেছিলেন। আরজিকরের মতো জায়গায় তিলোত্তমা ডাক্তারি করার সুযোগটাও পেয়ে গেছিলেন। খুব খুশি ছিল পরিবার। কিন্তু তারা কি জানতো কর্মরত অবস্থাতে সেই আরজিকরে অর্থাৎ কর্মস্থলেই তাকে নৃশংসভাবে রেপ এবং হত্যা হতে হবে? যখন সম্পূর্ণ বিষয়টা সারা বিশ্বের মানুষ বুঝতে পেরেছিল, তিলোত্তমার বাবা মা বুঝতে পেরেছিল, তখন তারা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করে। এটাই তাদের সবচেয়ে বড় অপরাধ ছিল, যেই অপরাধের কারণে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তার বাবাকে এখতিয়ারের পাঠ পড়ানো শুরু করলেন। কি বললেন তিনি এখতিয়ারের পাঠ পড়াতে গিয়ে, একবার আমরা দেখে নিই। বলা উচিত না যেটা ওনার এখতিয়ারের মধ্যে পড়েন। উনি এখন হয়ে গেছেন যাদের পাল্লায় পড়েছেন, এবার ওনারা পলিটিক্স করছেন তাকে নিয়ে। এবং আমি আবার ওনাকে বলবো যে আপনি আপনার এখতিয়ারের মধ্যে থাকুন, নিশ্চিতভাবে ন্যায় চাইেন। এবং আমিও অত্যন্ত দুঃখিত সিবিআই যেভাবে করেছেন, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে দিয়ে যা বলাবে আপনি তাই বলবেন। এটাতে আপনার নিজের যে মানুষের যে সহানুভূতি আপনার উপরে, সেটা নষ্ট হয়ে যাবে। বলছি নির্মল ঘোষ, সন্দীপ মুখার্জি, সোমনাথ এদের নাম করে বলছে এরা সবাই তথ্য প্রমাণের লোপাটে যুক্ত। পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, ওরা কি ওইখানে স্পটে ছিল? আর আপনি মানে আপনারা যেভাবে বলবেন বা প্রেস যেভাবে মিডিয়া ট্রায়াল করবে, তাতে তো হয় না। তার চার্জশিটে সেটা থাকতে হবে। আর বলবো, ওনাকে বারবার বলেছি কালকে থেকে, আর উনি শিয়ালদা কোর্টের রায়ের কপিটা ভালো করে পড়ে আমার বিরুদ্ধে যা বলার বলবেন। এখতিয়ারের মধ্যে আছি না, এখতিয়ারের মধ্যে নেই। এবং এটাও বলবো, ওনার যদি কোনো সুবিবেচনা থাকে আমাকে দেওয়ার প্রয়োজন পড়ে, উনি আসুন, আমাকে সুবিবেচনা দিন আমার মেয়ের বিচার পাওয়ার জন্য। উনি আমার মেয়ের মৃত্যুর জন্য খুবই দুঃখিত, সেজন্য আমি ওনার কাছে কৃতজ্ঞ। এবং উনি যদি কোনো আমার মেয়ের বিচার পাওয়ার জন্য কোনো যদি পরামর্শ দেন, অবশ্যই আমি আপনাকে বলি, একজন ডাক্তার তৈরি হতে গেলে যে শিক্ষা, যে অভিজ্ঞতা, যে জ্ঞান, যে পরিশ্রম দরকার হয়, সে বিষয়ে আপনার কতটা অভিজ্ঞতা আছে জানি না। তবে তিলোত্তমা কিন্তু কোনো দুর্নীতিগ্রস্ত হয়ে ডাক্তার হয়নি। সম্পূর্ণ নিজের মেধার বলে সে কিন্তু আজকে প্রকৃত মানুষ এবং পাশাপাশি ডাক্তার তৈরি হয়েছিল। আর একটা অভাবের সংসারে প্রকৃত ডাক্তার হতে গেলে কতটা কষ্ট ভোগ করতে হয়, নিশ্চয়ই তার পরিবার এবং এমন যে পরিবার আছে তারা খুব ভালো করে জানে। যে পরিবারের শিক্ষাটা সঠিক হয়, সেই পরিবারই কিন্তু অভাব অনটনের মধ্যে থেকেও সঠিক পথে থাকারই চেষ্টা করে, যেটা তিলোত্তমার পেছনের ইতিহাস বলে দিচ্ছে। তার বাবা মার প্রত্যেকটা সাক্ষাৎকারে কিন্তু আমরা এটা প্রমাণ পেয়েছি, তারা যথেষ্ট শিক্ষিত, এবং শিক্ষিত বলেই মেয়েকে সঠিক পথে সঠিকভাবে বড় করতে পেরেছিল। আজকে শুধু তিলোত্তমার বাবা মা নয়, আমরা প্রত্যেকে একটা রত্নকে হারিয়েছি, অ্যাসেট হারিয়েছি। তার ক্ষতিপূরণ কি কোনোভাবে দেওয়া সম্ভব? আজকে স্বাস্থ্য ব্যবস্থার যে অবস্থা, যে গাফিলতি তিলোত্তমা হত্যার পর তার সমস্ত প্রমাণ তথ্য লোপাটের যে ইতিহাস আমরা দেখেছি, সেটা দেখার পর স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়াটা কি অপরাধ নাকি এখতিয়ারের বাইরে? আজ যদি এই ঘটনাটা আপনার পরিবারের কোনো মেয়ের সাথে হতো, আপনি কি এখতিয়ারের মধ্যে কথা বলতেন, যেখানে আপনি সাধারণ মঞ্চে উঠে এখতিয়ারের বাইরে বেরিয়ে কথা বলেন? মনে পড়ছে না? আপনার প্রত্যেকটা এখতিয়ারের বাইরে বেরিয়ে কথাগুলো আজকে প্রমাণ সহকারে তুলে ধরবো। আজকে দিন এসেছে, আজকে সময় এসেছে সাধারণ মানুষের এখতিয়ার কতখানি বুঝে নেওয়ার, কিংবা নেতা মন্ত্রীদেরই বা কতখানি এখতিয়ার সেটাও বুঝে নেওয়ার সময় এসে গেছে। ফিরহাদ বাবু, আপনি তৈরি হন সাধারণ মানুষের জবাব দিতে, সাধারণ মানুষের প্রত্যেকটা প্রশ্নের যথাযথ জবাব দিতে। না হলে নিজের চেয়ার থেকে আপনি সরে যান। নিজের সন্তানের প্রকৃত হত্যাকারী এবং প্রকৃত শাস্তি চেয়ে তিলোত্তমার বাবা মা যে আবেদনটা করে যাচ্ছে প্রথম দিন থেকে, কোন অ্যাঙ্গেল থেকে আপনার কাছে সেটা রাজনীতি বলে মনে হলো? ছি ফিরহাদ বাবু, ছি, সেম সেম। আজকে যদি এমন ঘটনা আপনার পরিবারের কারোর সাথে হতো, আর আপনি প্রকৃত বিচারটা চাইলে লোকে আপনাকে রাজনীতি করছে বলে চিহ্নিত করত, তাহলে আপনি ঠিক কি বলতেন?
কোন এখতিয়ারে দাঁড়িয়ে আপনি তিলোত্তমার বাবাকে রাজনীতি কথাটা বললেন? জবাব দিন ফিরাদ বাবু। তো 9ই আগস্ট শেষ ফোনটা যখন তার মার সাথে তার হয়, তখন সে পুরোপুরি সুস্থ ছিল। হঠাৎ করে কি এমন ঘটলো যে তার বাড়িতে বিভ্রান্তমূলক ফোন গেল বারবার? মেয়ে অসুস্থ, মেয়ে আইসিইউতে ভর্তি, কখনো বা বলা হলো আত্মহননের চেষ্টা করেছে সে। কোন এখতিয়ারে তার বাড়ির লোককে বিভ্রান্তমূলক ফোন করা হয়েছিল? কোন এখতিয়ারে তার বাবা মাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে মৃতদেহ দেখতে দেওয়া হয়নি? কোন এখতিয়ারে তার বাবা মাকে আড়াল করে মৃতদেহকে লুকিয়ে দাহ করার চেষ্টা করা হয়েছিল? কোন এখতিয়ারে বাবা মাকে আড়াল করে সমস্ত প্রমাণ তথ্য লোপাট করার চেষ্টা করেছিল? আছে জবাব আপনার কাছে? বাড়ি এবং কর্মস্থল সব থেকে নিরাপদ জায়গা, আর সেই নিরাপদ জায়গায় যদি কাউকে ধর্ষণ আর খুন হতে হয় নৃশংসভাবে, সেটা কোন এখতিয়ারের মধ্যে পড়ে? তাকে রক্ষা করা এখতিয়ারের মধ্যে পড়ে না? তাদের সুরক্ষা দেওয়া এখতিয়ারের মধ্যে পড়ে না? নাকি শুধুমাত্র স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগকেই এখতিয়ারের বিরুদ্ধ বলে মনে হয়? দু নৌকায় পা দিয়ে এখতিয়ারের পাঠ পড়ালেন যিনি, তাকে এবার এখতিয়ার বোঝানোর সময় এসে গেছে। শেখাই তাকে এখতিয়ার কাকে বলে। এখতিয়ারের পাঠ শেখাতে এসে পাল্টা জবাব, পাগলে কিনা কয় ছাগলে কিনা খায়। এই কথা বলার এখতিয়ার আপনাকে কে দিল? গত 5 মাস যাবৎ তিলোত্তমা হত্যাকাণ্ডকে ঘিরে যে স্লোগান বারবার উঠেছে, দাবি 1 দফা 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আজকে সেই স্লোগানকে আপনার এখতিয়ারের বাইরে বলে মনে হয়? ধর্মনিরপেক্ষ দেশে দাঁড়িয়ে ধর্মকে নিয়ে যে নির্লজ্জতার পরিচয় সে দিয়েছে, তার এখতিয়ার কে দিল? দেখুন ভিডিওটা। कोर्ट से लेकर सुप्रीम कोर्ट तक हाथ में गिना 2-4 माइनॉरिटी कम्युनिटी के जज है। क्यों? क्योंकि हमें उस काबिल बनाया नहीं गया इतना दिन तक जहां पर हम जस्टिस दे सके। और इसे कोई सी नहीं, एक अल्लाह ताला उनके रहमत और आप सबके मेहनत ये पूरा कर सकता है, जहां पर हम जस्टिस देने के लायक बने। और इंशाअल्लाह ताला वो दिन बहुत दूर नहीं है जहां पर हमारे कौम जस्टिस देगा, जस्टिस मांगेगा नहीं। मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं। हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है, तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं। और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करेंगे। जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शायरी बोलेंगे, इंशाअल्लाह ताला एक दिन ऐसे होगा जब बंगाल के आधे पॉपुलेशन वो भी उर्दू बोलेंगे और उर्दू शायरी बोलेंगे। জাস্টিস মাঙ্গেগা নেহি, কম জাস্টিস দেঙ্গে। ধর্ম নিরপেক্ষ দেশে দাঁড়িয়ে কিভাবে এরকম টাইপের মন্তব্য সে করতে পারে? সমগ্র দেশ দেখছে তার এই কথাগুলো। তারপরে কোন এখতিয়ারে দাঁড়িয়ে এই ভারতবর্ষের বুকে এই ধরনের কথা প্রচার করতে তিনি পারেন? সঠিকভাবে সংখ্যালঘু মুসলিম একদিন সংখ্যাগুরু থেকেও সংখ্যাগুরু হবে। কোন এখতিয়ারে তিনি এই কথা একটা নিরপেক্ষ দেশে দাঁড়িয়ে বলতে পারে? কোন এখতিয়ারে? তাদের শিক্ষায় অগ্রগতির কথা বলেছি। আপনি উর্দুটা আগে শিখুন, আপনি আসুন, এখনই আমি আপনাকে একটা উর্দু ক্লাসে ভর্তি করছি। ভারতবর্ষ দেখেছে। কোন এখতিয়ারে সে বলে মুসলিম ধর্মে যারা জন্মগ্রহণ করে না তারা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছে? কোন এখতিয়ারে উর্দু শেখানোর পাঠ এভাবে প্রকাশ্যে বলে? কোন এখতিয়ারে? রাজ্যটাকে কি বাংলাদেশ বানানোর প্রচেষ্টা চলছে? কেন বলছি জেনে নিন বন্ধুরা। বাংলাদেশে প্রত্যেকটা রেস্টুরেন্টে বাধ্যতামূলক হয়ে গেছে গোমাংস। যদি কখনো কেউ রেস্টুরেন্টে খেতে যায় তাহলে তাকে গোমাংসের সঙ্গে পরিচিত হতে হবে। এছাড়া গলায় তুলসীর মালা পরা যাবে না, নিজের উঠোনের মন্দিরে কাঁসর ঘন্টা বাজিয়ে পুজো করা যাবে না, তাছাড়াও পুজোর অঞ্জলি মাইকে বাজানো যাবে না। এটা তো ভারতবর্ষ, আমরা কেন অন্য কালচারকে আপন করব? কোন এখতিয়ারে এই ধরনের বাধ্যতামূলক কাজগুলো করা হচ্ছে? কোন এখতিয়ারের মধ্যে? আপনারা হয়তো ভাবছেন আমাদের এখানে কোথায় এসব হয়? হয়েছে গত বছর জুন মাসে। একটু মনে করুন, মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে স্কুলের পড়ুয়াদের তুলসীর মালায় গলায় দেওয়ার কারণে স্কুলে প্রবেশ করতে দেওয়া হয়নি। মনে আছে নিশ্চয়ই সেই ঘটনাটা? হিজাব কি আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে? তাহলে কোন এখতিয়ারে রাজ্যের মুখ্যমন্ত্রী হিজাব পরে সংখ্যালঘু তোষণ করে? কোন এখতিয়ারে? হাড়োয়ার মঞ্চে উঠে মহিলাকে মাল বলে সম্বোধন করা কোন এখতিয়ারে আছে? কোন এখতিয়ারের মধ্যে থেকে এই ধরনের কুরুচিকর মন্তব্য আপনি করেছিলেন? আছে উত্তর আপনার কাছে? রাজ্যের ছেলে মেয়েদের চাকরি, রাজ্যের সুরক্ষা, দুর্নীতিকে রোখা, এগুলো আপনাদের এখতিয়ারের মধ্যে পড়ে না? কোন এখতিয়ারের বাইরে বেরিয়ে এইগুলোকে আপনারা তুচ্ছতাচ্ছিল্য করেছেন? আছে উত্তর আপনার কাছে? আজ তিলোত্তমার বাবা মা তিলোত্তমাকে হারিয়ে যে যন্ত্রণা ভোগ করছে, তা কামদুনি, পার্ক স্ট্রিট, হাঁসখালি, কালিয়াচক প্রত্যেকটা জায়গার বাবা মা সেই যন্ত্রণা ভোগ করেছে।
আজ আপনার এটা বোঝার কথাই নয়, কারণ আপনি বিবেকহীন একজন মানুষ। যদি আপনার পরিবারের কারোর সাথে হতো তাহলে কিন্তু রূপটা অন্য রকম হতো। আজকে তিলোত্তমাকে সুরক্ষা দিতে পারেননি। কোন এখতিয়ারের বাইরে বেরিয়ে তিলোত্তমার সুরক্ষাকে অবজ্ঞা করতে পারেন আপনারা? আছে জবাব আপনার কাছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একান্ত অনুরোধ, ইমিডিয়েটলি ফিরহাদ হাকিমের বিরুদ্ধে একটা স্টেপ নেওয়া হোক। ফিরহাদ হাকিম, আজ যদি আপনি এই কথাগুলোর উত্তর দিতে না পারেন, ক্ষমা চাইতে না পারেন তিলোত্তমার বাবা মার কাছে, তাহলে ইমিডিয়েটলি পদত্যাগ করুন। সারা বাংলা, সারা বিশ্বের মানুষ আপনার পদত্যাগ চায়। তাই নিজের যদি এতটুকু চক্ষু লজ্জা থেকে থাকে, ইমিডিয়েটলি পদত্যাগ করুন। আর মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রইল, ইমিডিয়েটলি নিজের দলকে সুরক্ষিত করতে এই দুমুখো সাপ ফিরহাদ হাকিমকে নিজেদের দল থেকে বহিষ্কার করুন। না হলে একদিন এই ফিরহাদ হাকিমের মতো দুমুখো সাপদের জন্য আপনার দলকে অনেক বড় খেসারত দিতে হতে পারে। নমস্কার।